হবু বর আহিলের পাশে নিজের বেস্ট ফ্রেন্ড রাইমাকে বউ সাজে হাত ধরাধরি করে একসাথে কফি খেতে দেখে চমকে গেল মোনা। দূর থেকেও কিছুক্ষণ থমকানো ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বোঝার চেষ্টা করলো আহিলের সাথে রাইমা এখানে কী করছে, তাও আবার এই সাজে। মুনা নিজেকে ধাতস্থ করে এবং প্রচণ্ড বিস্ময় নিয়ে দুজনের দিকে এগিয়ে গেল। গিয়ে দাঁড়ালো ওদের টেবিলের সামনে। আহিল আর রাইমা তখনও ওকে দেখতে পায়নি। তারা দুজনেই নিজেদের মধ্যে সময় কাটাতে ব্যস্ত। দৃঢ়পায়ে হেঁটে গিয়ে পিছন থেকে গলা খাঁকড়ে দিতে আহিল আর রাইমা পিছনে ফিরে ওকে দেখে নাটকীয় ভঙ্গিতে বুক দেখার মতো চমকে উঠল। কফির মগ থেকে অনেকটা কফিও সলকে পড়ল টেবিলে। মুনা অবশ্য সেদিকে দৃষ্টিপাত করল না। আহিলকে সরাসরি প্রশ্ন করল, এসব কি আহিল? এদিকে আহিল বুঝতে পারছে না কি বলবে। ও পুরোপুরি যেন বোকা বনে গেছে। এভাবে হাতে নাতে ধরা পড়ে যাবে গুণাক্ষরেও কল্পনা করেনি। ওর মাথা নিচু হয়ে গেল। মোনা জোরালো গলায় বলল, চুপ করে আছেন কেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি মিস্টার আহিল। আপনি এখানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কি করছেন? কি সম্পর্ক আপনাদের? আহিল ভড়কে গেল মুনার গলার উঁচানো আওয়াজ শুনে। আশেপাশে টেবিলে সবাই তাকিয়ে তাকিয়ে ওদের নাটক দেখছে। মানসম্মান বলতে আর কিছুই রইল না বোধ হয়। আহিল আমতা আমতা করে বলল, প্লিজ মুনা, আস্তে কথা বলো, সিন ক্রিয়েট করো না। মুনা আশ্চর্য হয়ে গেল। আমি সিন ক্রিয়েট করছি না মিস্টার আহিল, আমি শুধু ছোট্ট একটা প্রশ্ন করেছি, যা আপনি রাইমার সাথে এখানে কি করছেন? আহিল কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার মতো কোনো কিছু অবশিষ্ট নেই ওর কাছে। মুনা কোনো জবাব না পেয়ে এবার তীক্ষ্ণ দৃষ্টিতে এবার রাইমার দিকে তাকালো। বিয়ে করেছিস দুজনে? রাইমা এতক্ষণ চুপ করে থাকলো, এবারে মাথা নাড়িয়ে সাইজা নিয়ে বলল, বিয়ে করেছি আমরা। সরাসরি স্বীকারোক্তি রাইমার, একদম স্বচ্ছ, কোনো বনিতা নেই। এইটুকু শোনার ছিল মোনার। দুহাতে তালি দিয়েই বলল, কনগ্রেচুলেশনস তোদের নতুন জীবনের জন্য। আর হ্যাঁ, ধন্যবাদও প্রাপ্য আমাকে মানুষ ছিনিয়ে দেওয়ার জন্য। আহিল ওকে এভাবে কাট করে স্বরে কথা বলতে দেখে বাসা হারিয়ে ফেলল। অপ্রস্তুত বোধ করলো। কোনো মতে বলল, আসলে মুনা হয়েছে কি? মুনা প্রচণ্ড বিরক্ত হলো যেন। ঘৃণায় ও শরীর গুলাচ্ছিল। ও থামিয়ে দিল আহিলকে। আসল নকল রাখুন মিস্টার আহিল। আপনার মতো প্রতারকের মুখে আমি আমার নামও শুনতে চাই না, আর না চাই আপনার থেকে কোনো এক্সপ্লেনেশন শুনতে। এ পর্যায়ে এসে রাইমা চেঁচিয়ে উঠল, আমরা দুজন স্বেচ্ছায় বিয়ে করেছি মুনা, তুই কিন্তু এভাবে অপমান করতে পারিস না ওনাকে। রাইমার কথা শুনে চুপ হয়ে গেল মুনা। পরপরে সংকুচিত চোখে ওর দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, যে মেয়েটা গত রাতেও বিয়ে সংসার নিয়ে এতগুলো কথা বলল, জ্ঞান দিল, আমার বিয়ে নিয়ে এত প্ল্যান করলো, আজ সে মেয়েটা কি না আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করার পরেও এখানে দাঁড়িয়ে আমি তার স্বামীকেই অপমান করছি। সরি রে, আমি ভুল করে ফেলেছি। বসে টেবিলের উপর আধ খাওয়া কফির মগটা উছিয়ে বাকি কফিটুকু আহিলার মোনার উপর ছুঁড়ে মেরে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। পিছনে তাকিয়ে দেখারও ইচ্ছে হলো না দুজনকে। বড় রাস্তা পেরিয়ে এসে খানিকটা দূরে রাস্তার পাশে বসে রইল অনেকটা সময়। কাঠফাটা রোদের ঝলকানিতে এমনিতেই অতিষ্ঠ জনজীবন, এরই মধ্যে নিজের প্রিয় বান্ধবী আর হবু বরের বিশ্বাসঘাতকতা নিতে পারল না মুনা। ঘৃণার আগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হলো ওর। কীভাবে আহিল আর রাইমার ভিতরে এত গভীর সংযোগ ঘটল সেসবও জানতে ইচ্ছে করলো না ওর। শুধু দুজনের কাণ্ডে প্রখর রোদের উগ্রতার মতোই মেজাজ টকবক করে ফুটতে লাগলো ওর। অনেকক্ষণ পর ব্যাগ থেকে ফোন বের করে কল করলো আফরাকে। রাইমা আর মিস্টার আহির আজ বিয়ে করেছে। ফোনের অপর পাশ থেকে আফরা চমকিত গলায় বলে উঠল, হোয়াট? চমকাস না, চমকানোর তো কিছু নেই। তুই কিভাবে জানলি? হাসপাতালে গিয়েছিলাম একজনকে দেখতে, সেজন্য খাবার অর্ডার দিতে গিয়েছিলাম পাশের এক রেস্টুরেন্টে। এরপর হাতে নাতে ধরলাম বিয়ে পরবর্তী সেলিব্রেশন করছিল। আফরা আহত স্বরে বলল, এত বড় বিট্রে! রাইমা, ও কি পাগল নাকি? কেমনে পারলো? জানি না, খবরটা দিতেই তো তোকে কল করলাম। ফোন রাখ। মুনা কল কেটে দিয়ে ব্যাগে ভরে উঠে দাঁড়ালো। কামিজ ঝেড়ে দুলো ফেলে হাঁটা ধরলো স্টুডেন্টের বাসায়। জীবন যে গতিতেই চলুক না কেন, টাকা পয়সা তো রোজগার করতে হবে। এই সমস্ত ছোট ছোট কারণের জন্য মন খারাপ করে থাকলে দিন শেষে লস নিজেরই হবে। কিছু বিশ্বাসঘাতকের জন্য অহেতুক নিজের ক্ষতি করাটা ঠিক হবে না। বেলি রোডের সাদা ঝকঝকে বাড়িটা দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই সুন্দর বাড়ির মানুষগুলোর মন। কিন্তু কথিত আছে না, সমস্ত সুন্দরের মধ্যে কিছু না কিছু খুঁত ঝামেলা থাকবেই। এমনটাই হয়েছে এখানে। এবারের সবগুলো মানুষ অতি ভালো হলেও বিরিয়ানির মধ্যে এলাচের মতো অতি খারাপ একটা লোকের বাস আছে এ বাড়িতে। নাম মিধাদ কবির রোদ্দর। মুনাকে দেখলে যার দিন দুনিয়া উল্টে যায়। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়।
পারতপক্ষে এ লোকের মুখদর্শনও করতে চায় না বলে নানানভাবে লোকটা মুনাকে নাজেহালো করে তুলেছে বিভিন্ন সময়ে। এই বাড়ির ছোট মেয়ে রাহা সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে ক্লাস 9-এ পড়ে। মুনা তাকেই পড়ায়। ভালো স্টুডেন্ট বলে রাহাকে পড়েও আরাম পায়। এ কারণেই হোক বা এবারের লোকদের প্রতি অদৃশ্য এক টানের কারণেই হোক, মুনা টিউশনিটা ছাড়তে পারেনি। একটা দীর্ঘশ্বাস পেলে কলিং বেল চাপালো মুনা। মনে মনে দোয়া করলো দরজাটা যাতে বুয়া বা অন্য কেউ খুলে দেয়, রোদ্দুর নামক লোকটা না। মুনার আজ মেজাজ ভালো নাও, কোনোভাবেই চায় না এই লোকের সামনে পড়তে আর গা জ্বালানো কথা শুনতে। কিন্তু মুনার প্রার্থনা সফল হলো না। খালি গায়ে হাফ প্যান্ট পরে হাই তুলতে তুলতে দরজা খুলল রোদ্দুরি। এরপর ভালো করে তাকিয়ে দেখলো কে এসেছে। মুনাকে দেখে চোখ বড় বড় করে দরজার দুপাশে হাত রেখে দাঁড়ালো, এমনভাবে যে রোদ্দুরের অবস্থা দেখে লজ্জায় মাথা কাটা গেল। ও কোনো দিক দিয়ে ভিতরে ঢুকবে সেটাই বুঝলো না। মাথা নামিয়ে বলল, সরে দাঁড়ান, যাব। রোদ্দুর কিছু শুনতেই পায়নি, এমন একটা ভঙ্গিমা করে বলল, আপনি কি কিছু বললেন? শুনতে পাইনি। যত সব নাটক। মুনা দাঁতে দাঁত চেপে বলল, ভিতরে ঢুকবো, সরুন। রোদ্দুর চোখ বুজে পড়ায় সঙ্গে সঙ্গে বলল, আমার মনে ঢুকো। মুনা কড়া স্বরে বলল, কি বললেন? আমার মনের দরজা তো খোলাই, দেখতে পাও না? মুনা খিটখিট করে বলল, দরজা কেন? নিজের মানিজ্যত সব খুলে যে দাঁড়িয়ে আছেন তা সব দেখতেই পাচ্ছি। কষ্ট করে একটু রাস্তায় গিয়ে দাঁড়ান, কিছু আয় রোজগার হলেও হতে পারে। মুনার এই কথা শুনে এক পর্যায়ে রোদ্দুর রেগে গেল। ম্যাডামের মুখে আজ খই ফুটেছে দেখছি। মুনা তিরস্কারের সুরেই বলল, আপনার মনেও লাড্ডু ফুটেছে দেখছি। রোদ্দুরের রাগ প্রমোষিত হলো, কিন্তু হাসলো না সে। ঠিকঠাক হয়ে দাঁড়ালো এবার, একদম ভদ্র ছেলেদের মতো। কিন্তু গায়ে পোশাক না থাকায় তাকে দেখতে একটু অদ্ভুত লাগছিল। মুনার হাসি পেল আসমকা, কিন্তু চেপে গেল। রোদ্দুর হাত দিয়ে চুলগুলো পিছনে ঠেলে সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ভালোবাসার জোয়ার বইছে কারো ধুলো মাখা জামা আর বাঁকানো টিপ দেখে। রোদ্দুরের মুখ থেকে সোজা সাপটা এমন কথা শুনে মুনা থতমত খেলো। এ আর এক মুহূর্ত দাঁড়াতে চাইল না ওখানে। দ্রুত ভিতরে ঢুকে পড়বে, ঠিক তখনই রোদ্দুর ওকে আটকালো। মুনা বিস্মিত হলো, অপ্রস্তুত হলো। দৃষ্টিতে সেটা ফুটে উঠল। রোদ্দুর কপালে ভাঁজ পেলে গম্ভীর স্বরে আওড়ালো, স্বার্থপর মেয়ে, কয়টা জামাই লাগবে তোমার? আমাকে সারানোর জন্য এতটাই উতলা হয়ে গেছ যে বিবেক বুদ্ধি গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছ, তাই না? বলে তির্যক দৃষ্টি মেলে চায় মুনার দিকে। মুনা অবাক গলায় বলে, আপনি জানলেন কি করে? মনের টানে। কটমট করে কথাটা বলে রোদ্দুর বেরিয়ে পড়ল সেভাবেই। মুনা সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কিন্তু রাহাই এসে পড়ায় আরও কিছু আর ভাবতে পারল না। স্নায়ু মুখে গিয়ে টেবিলে বসে পড়ল। তবে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত থাকায় ঠিকঠাক পড়াতেও পারল না। ছুটি নিয়ে বেরিয়ে পড়ল। ক্লান্ত অবসন্ন দেহটা নিয়ে রাস্তার পাশে একটা টং দোকানের বেঞ্চিতে গিয়ে সে বসে পড়ল। এরপর আসমকাই রোদ্দুরকেও সেখানে দেখতে পাই, আয়েশ করে চা বিস্কুট খাচ্ছে। গায়ে টি শার্ট আর কালো রঙের ট্রাউজার। মুনা কপাল সাপড়ালো। কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিল যে আজ এত খারাপ দিন যাচ্ছে ওর। মুনা কেটে পড়তে যাবে তার আগে রোদ্দুর দোকানের উদ্দেশ্যে বলে, আমার বউকে আপনার হাতের স্পেশাল এক কাপ চা দিন চাচা, দুধ চিনি ছাড়া কড়া লিকার চা, খুব প্রেশারে আছে। মুনার মাথা ঘুরে উঠল, চোখে যেন সব অন্ধকার দেখতে পেল। কটমট করে চাইল রোদ্দুরের দিকে। এই লোককে জীবনীও শোধরাবে না। রোদ্দুরের মুখে আমার বউ ডাকটা শুনে মুনা যেন মাথা ঘুরে উঠল, চোখে সব অন্ধকার দেখতে পেল। কটমট করে চাইল রোদ্দুরের দিকে। এই লোককে জীবনে শুধরাবে না। মুনা উঠে দাঁড়ালো, আর এক মুহূর্ত এখানে থাকবে না। এই অভদ্র লোকের মাথায় সমস্যা, সামনে থাকলে আবারও কোনো বেফাস কথাবার্তা বলে ফেলবে। তাই এখানে বসে থাকা ঠিক হবে না ভেবে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো মুনা। চারদিকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। সন্ধ্যা নেমে গেছে, রাস্তাঘাট শুনশান নীরব। কাকপক্ষীরা ছুটাছুটি করে নিজেদের নেড়ে ফিরছে। মুনা ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে একসময় লক্ষ্য করলো ওকে কেউ ফলো করছে। ও তৎক্ষণাতে গাড় পুড়িয়ে পিছনে তাকাতে কয়েক কদম দূরে রোদ্দুরকে দেখতে পেল। মুনাকে দাঁড়াতে দেখে রোদ্দুর নিজেও ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। এরপর এদিক ওদিক তাকিয়ে এমন একটা ভাব করতে লাগলো যেন কারো অপেক্ষায় আছে সে। মুনা ক্ষুব্ধ হলো ওকে দেখে। লোকটা এভাবে আঠার মতো পিছনে পড়ে আছে, কিছুতেই কিছু হচ্ছে না। ভেবেছিল আহিলের সাথে বিয়েটা হয়ে গেলে লোক ওর প্রতি আগ্রহ হারাবে, জ্বালানো বন্ধ করবে। কিন্তু কিসের কি? মুনা নিজেকে দাঁতস্থ করে রোদ্দুরের দিকে এগিয়ে গেল। যথাসম্ভব ধৈর্য নিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? রোদ্দুরের প্রশ্ন শুনে ছোট্ট করে শ্বাস ফেলল। এরপর হালকা গলায় জবাব দিল, কিছু না। আমাকে ফলো করছেন? না তো। মুনা তির্যক দৃষ্টি, গলা খানিকটা জোরালো হলো। তাহলে এখানে কি? আপনার বাড়ি তো এখানে নয়। রৌদ্র শক্ত মুখে জবাব দিল,
আমার ইচ্ছে করেছে তাই এখানে এসেছি, এতে তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই বলে মুনার কোনো কথা বাড়ালো না। রোদ্দুরের সাথে কথা বাড়ানোই বৃথা। আজ তো একটা পাগল লোক, লজিকলেস সব কথাবার্তার জবাব সব সময় রেডি থাকে। মুনা পারবে না ওর সাথে এত কথা বলে, তাইও চুপচাপ বাড়ির পথ ধরল। পিছন থেকে ফিরে দেখলো না একবার রোদ্দুরকে। এমনিতে আহিল আর রাইমার কাণ্ডটা বাড়িতে কিভাবে জানাবে সেই চিন্তা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। পরপর কয়েকবার বেল বাজাতেই মুনার ভাবি নিপা দরজা খুলল। মুনাকে দেখে চিৎকার করলো, এখন বাড়ি ফেরার সময় হলো তোর? কতদিন বলেছি আজানের আগে আগে বাড়ি ফিরবি। মুনা জুতা খুলে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। নিপার রাগী কণ্ঠস্বর, হয়েছে, আমাকে আর উল্টাপাল্টা বুঝ দিবি না, নিশ্চয়ই হেঁটে হেঁটে ফিরেছিস। মুনা ব্যাগটা রেখে সোফায় বসলো। নিপা এক গ্লাস পানি এনে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, রিক্সা করে আসলে কি সমস্যা তোর? কয় টাকা খরচ হয় বলতো? উফ, বাদ দাও তো। দিলাম। হাসপাতালে গিয়েছিলে? খালাম্মার কি খবর এখন? ভালো, কাল নাকি ডিসচার্জ করে দিবে। নিপা শুকরিয়া আদায় করে মুনাকে বলল, গোসলটা সেরে আয়, ভালো লাগবে। মুনা উঠতে উঠতে একবার জিজ্ঞেস করলো, ভাইয়া ফিরেছে? না, কেন বলতো? কথা ছিল, ফিরলে বলিস। রাত 10টা। খাবার টেবিলে বসে মুনা যখন আহিলা রাইমের বিয়ের খবরটা ওর বড় ভাই মঈনকে দিল, প্রচণ্ড রেগে গেল মঈন। সেই সাথে বোনের জন্য নিজের পছন্দ করা ছেলের এইরূপ তাকে করলো তির্যক মর্মাহত। সে আর ধৈর্য রাখতে পারল না কিছুতেই। রাতের ফোন করলো আহিলের বাবার কাছে, দিয়ে সব খুলে বলল। ছেলের বিয়ে সম্বন্ধে আহিলের বাবা মাও কিছুই জানেন না। মঈনের কাছ থেকে এই খবর শুনে তারাও প্রচণ্ড চটে গেলেন। সব মিলিয়ে একটা বিশাল ঝামেলা তৈরি হয়ে গেল। ভাইয়ের কথাবার্তা শুনে মুনা বুঝলো এই কাহিনীর একটা এসপার ওসপার না করে তিনি কিছুতেই থামবেন না। ও মনে মনে প্রমাদ গড়ল, আকাশ ভরা তারকারাজি। থালার মতো গোলাকার চারটা জ্যোৎস্না সারাচ্ছে মলিনভাবে। রোদ্দুর ছাদে বসে সিগারেট টানছে। সচরাচরও সিগারেট নেয় না, তবে মন বিক্ষিপ্ত থাকলে একদিনে 8-10টার বেশিও নিয়ে ফেলে। ইতিমধ্যে 8টা সিগারেট সাবার করে হয়ে গেছে, কারণ আজ আর মন ভালো নেই। এর কারণ মুনা। এতদিন এতভাবে বোঝানোর পরেও মেয়েটা যদি অন্য কাউকে বিয়ে করতে চায়, তাহলে কি কোনো সুস্থ স্বাভাবিক প্রেমিকের পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব? রোদ্দুরও মানতে পারছে না। তার উপর মেয়েটার উদাসীন ব্যবহার, সবসময় অহংকারী ভাব, ভীষণ বিদঘুটে ব্যাপার। রোদ্দুর সিগারেটটা পিষে ফেলে নতুন নাম্বার থেকে মুনাকে কল করে, কারণ আগে সবগুলো নাম্বারই মুনার ব্লক লিস্টে। রোদ্দুর জানি নাম্বারটাও কিছুক্ষণের মধ্যে মুনার ব্লক লিস্টে পড়ে যাবে, তবুও সে ফোন করলো। ফোনটা রিসিভ হলো অনেকক্ষণ পর। রিনরিনি মিষ্টি কণ্ঠ শোনা গেল মুনার। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মুনতাহা আঞ্জুমানের প্রেমিক বলছি। তৎক্ষণাৎ ফোনের ওপাশ থেকে বিক্ষুব্ধ কণ্ঠটি ভেসে এলো, রোদ্দুর সাহেব। চিৎকার শুনে রোদ্দুরের মনে হলো ওর কানে তালা লেগে গেছে। আস্তে ধীরে, গলার এত জোর ভালো নয়। রাখছি, খবরদার ফোন কাটবে না, ভালো হবে না বললাম। মুনা চেঁচিয়ে বলল, হুমকি দিচ্ছেন কোন সাহসে? আমি আপনার খাই নাকি পড়ি? আচ্ছা, আপনার কোনো পার্সোনালিটি নেই? এত নির্লজ্জ লোক আমি জীবনও দেখিনি। তোমাকে তো ভালোবাসি। রোদ্দুরের সরল স্বীকারোক্তিতে ফোনের ওপাশে মুনা কিছুক্ষণের জন্য থমকালো বরকালো। 3 বছর যাবৎ পিছনে পড়ে থাকলেও রোদ্দুর কখনো ওভাবে ওকে ভালোবাসি বলেনি, তাইও আশ্চর্যই হয়েছে বলা যায়। রোদ্দুরের পুরুষালী কণ্ঠস্বর আবারও বেশি এলো, ভালোবাসি তোমাকে। শুনছো তুমি? অবান্তর সব কথা শুনতে চাইছি না। নিজেকে প্রস্তুত করে মুনা সোজা সাপটা কথাটা বলে দিল। রোদ্দুর অবশ্য ওর কথা আমলে নিল না, সূক্ষ্ম গলায় বলল, তুমি আমাকে ভালোবাসো মুনা, সেটা নিজেও জানো না, দুঃস্বপ্নেও না। রোদ্দুরের কণ্ঠ সংকুচিত হয়ে এলো, তোমার কোনো দয়া মায়া নেই? এত নিষ্ঠুর কেন তুমি আমার প্রতি? কারণটা আপনি নিজেই। রোদ্দুর গলায় বলল, কি করেছি আমি তোমাকে? পিনপতন নীরবতায় কাটলো কিছু সময়। এরপর একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে মুনা বলল, আমি আপনার বোনের হোম টিউটর। আমাকে কি সেই হিসাবে ট্রিট করা উচিত না আপনার? কিন্তু আপনি তা না করে আমার পিছনে আঠার মতো লেগে রইলেন কেন? পটিয়ে নিজের প্রেমে ফেলবেন বলে? আমি ওখানে আমার দায়িত্ব পালন আর রুটি রুজির জন্য গিয়েছি, প্রেম করতে নয়। আকাশের চাঁদ তারা জ্যোৎস্না মিলে মিশে গিয়ে মেঘ জমিয়েছে। বাতাস বরফের ন্যায় ঠান্ডা। বুঝেই যাচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। নামক রোদ্দুরের মনের ভিতর যে আগুন জ্বলছে তা নেভাতে এখন শীতল বর্ষণই দরকার। ও শান্ত স্বরে বলল, আমি তো বাড়িতে তোমাকে কখনো কিছু বলিনি, তবে হ্যাঁ, আজ ভিন্ন। তোমার বিয়ের খবর শুনে মাথা ঠিক ছিল না, বাড়াবাড়ি করে ফেলেছি, সেজন্য সরি। কিন্তু রাহাকে পড়ানোর আগে থেকে আমি তোমার প্রতি উইক হয়েছিলাম, সেটা তুমিও খুব ভালো করেই জানো।
দ্রুত এই উইকনেস কাটিয়ে উঠুন রদ্দুর সাহেব, কাটবে না। টিউশনিটা তাহলে ছাড়তে হবে। আন্টির অনুরোধ রাখাটাও এবার সম্ভব হবে না। রোজ রোজ জলা থেকে একেবারে জ্বালিয়ে ফেলো, শান্তি পাবো। রোদ্দুর তীব্র গলায় কথাটুকু বলে নিজেই মুনাকে ব্লক করে দিল ফোন থেকে। অনেক হয়েছে, আর নয়। নিজের ব্যক্তিত্ব অহংকার সব বিসর্জন দিয়েছে সে এই মেয়েটার জন্য। এবার তাকে থামতে হবে, নিজের সীমা পরিসীমা জানতে হবে। এদিকে রোদ্দুরকে ব্লক দিতে গিয়ে নিজেকেই ব্লক দেখে প্রথম মুনা ভীষণ আশ্চর্য হলো। এ বাড়িতে রাহাকে পড়াতে আসার ব্যাপারটা মুনার জন্য নিতান্তই কাকতালীয় হলেও রোদ্দুরের সাথে ওর প্রথম দেখা হয়েছিল পাবলিক লাইব্রেরিতে। সিডনি শেলডনের একটা বই নিতে গিয়ে দুজনের মধ্যে অসামান্য বাক বিতণ্ডা তৈরি হয়েছিল সেদিন। মেজাজ সরে গিয়েছিল রোদ্দুরের, চটেছিল মুনাও। তথাপি লাইব্রেরির নিয়ম ভঙ্গ করাও পড়ুয়াদের মনোযোগ নষ্ট করা দায়ে ওদের দুজনকে লাইব্রেরি থেকে বের করে দিয়েছিল সেদিন। এরপর একে অপরের উপর চটপাট চালিয়ে দুজনেই নিজেদের রাস্তা মেপেছিল। রোদ্দুর মনে মনে চেয়েছিল এই মেয়ের সাথে যেন কামিন কালেও আর দেখা না হয় ওর, কিন্তু ওর প্রার্থনা কবল হয়নি। ঠিক 1 মাস পর একটা হাসপাতালে ব্লাড ডোনেট করতে গিয়ে মুনার সঙ্গে দেখা হয়ে গেল ওর। সেদিনই জেনেছিল এই শ্যামলা গড়নের ছোটোখাটো গড়নের জগরুটো মেয়েটা নিয়মিত ব্লাড ডোনেটও করে। তৃতীয় দেখাটা একটু নাটকীয়। এক বৃষ্টি মুখর দিনে বাসে দেখা হয়েছিল দুজনের। পাশাপাশি সিটে বসলেও কথা হয়নি একটাও। বাসটা প্রায় খালিই ছিল। মগবাজার মোড়ে নেমে প্রচণ্ড বর্ষণে মোনা ওকে নিজের ছাতা দিয়ে নিজে নিজে ভিজে বাড়ির পথ ধরছিল। একটা মেয়ের এমন সদীয়বান মনোভাব ভীষণ টেনেছিল ওকে। আগ্রহটা মূলত সেদিন থেকেই শুরু। প্রেমে পড়েছিল চতুর্থবারের দেখায় শাহবাগ মোড়ে। পহেলা ফাল্গুনের দিন হলুদ সাদা মিশেলে শাড়ি পরিহিত মোনার খোলা চুলের মায়ায় পড়েছিল রোদ্দুর। প্রেম নামক গভীর কুয়োয় ডুব দিয়েছিল সেদিন। এরপর আরও বহুবার নানান জায়গায় দেখা হয়েছিল তাদের, কখনো লাইব্রেরিতে, কখনো যাত্রী ছাউনিতে, বা বেইলি রোডের কালসে পিচ ডালা পথে। রোদ্দুর বরাবরই স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, যা বলে সরাসরি মুখের উপর বলে দেয়। মনে এক বাহিরে আরেক এই স্বভাব তার নেই। লুকোচুরি এবং গোপনীয়তায় বিশ্বাসী নয় বলে সরাসরি প্রেম নিবেদন করেছিল মুনাকে। তবে বিনিময়ে পেয়েছিল ওর কাজল চোখের রক্তিম সৌন্দর্য আর তুলতুলে হাতের চর। চর খেয়েও 3টা বছর মুনার পিছনে ব্যয় করেছে রোদ্দুর। এরপরও মেয়েটার মনে জায়গা নিতে সে ব্যর্থ। ইতিপূর্বে বহুবার মুনার এই বিরূপ প্রতিক্রিয়ার কারণে প্রতিজ্ঞা করতো যে এই মেয়ের ধারে কাছেও আর সে ঘেঁষবে না। কিন্তু পরবর্তীতে নিজস্ব অনুভূতির টানে বা মুনার স্নিগ্ধ হাসির প্রেমে পড়ে কথা রক্ষা বারবার ব্যর্থ হতো। কিন্তু এবার নিজের প্রতি ভীষণ হতাশা কাজ করছে রোদ্দুরের। রাগও হচ্ছে। চলে যাক মুনা, যা খুশি যাকে খুশি বিয়ে করুকগে। সে তাকে 2 পয়সারও মূল্য দেয় না, তাকে নিয়ে আর মাথাও ঘামাবে না বলে মনে মনে রোদ্দুর কঠিন প্রতিজ্ঞা করল। সকাল 10টা বাজে। পরিবেশ শান্ত, আবহাওয়া ঠান্ডা। মিষ্টি রোদে চিকচিক করছে রোদ্দুরদের বাড়ির সামনের ছোট বাগানটা। রাতে বৃষ্টি হয়েছিল, এখনও পাশের গাছের পাতা ফুল আধভেজা। ফুলের গন্ধে মমক করছে চারপাশ। লনের সামনে চেয়ার টেবিলে বসে কফির মগে চুমুক বসাচ্ছে রোদ্দুর। মাত্রই ঘুম থেকে উঠেছে, চোখ মুখ ফুলে আছে। বর্ষা নাকের ডগা লাল হয়ে আছে তার, কিছুটা রাগে বিরক্তিতে। রাগটা অবশ্য তার নিজের উপরই, কারণ তার বেহায়া চোখ দুটো বারবার চলে যাচ্ছে দোতলায় রাহার ঘরে জানালার পাশে বসে থাকা মুনার উপর। রোদ্দুর অবশ্য মনের সাথে যুদ্ধ করে নিজেকে কন্ট্রোল করে ফেলে। আর কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না। সে চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে মনোযোগ দিল। রাহাকে পড়ানো শেষ করে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পথে রোদ্দুরের সামনে পড়ে গেল মুনা। আর সাথে সাথে ওর চেহারায় হাসি খুশি ভাবটা মিলিয়ে গেল। ওর চেহারায় হাসি খুশি ভাব বদলে যাওয়াটাকে বিন্দুমাত্র গ্রাহ্য না করে রোদ্দুর নিজের মতো ওকে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে চলে যায়। একবার তাকালো না মুনার দিকে, যে মুনাকে সে দেখেইনি। মুনা ভীষণ অবাক হলো এতে। যে ছেলেটা ওকে সামনে দেখলে একবার হলেও তাকায়, আজ সে ওকে এভাবে এড়িয়ে গেল। এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের বিষয়। ও চুপচাপ বাড়ির পথ ধরল দ্বিধাগ্রস্ত হয়ে। এরপর মুনা হঠাৎ করে খেয়াল করলো যে রোদ্দুর আর ওকে জ্বালাচ্ছে না, আগের মতো দেখা দিচ্ছে না, আননোন নাম্বারের কলও আসছে না। কয়েক সপ্তাহ তো রোদ্দুরকে সে এক পলকের জন্য দেখেও নি। রোদ্দুরের এই ধরনের কাজের সাথে পরিচিত নয় বলেই ব্যাপারটা মুনাকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়। তবে জোর করে নিজেকে বোঝালো, অসভ্য লোকটা আবার সভ্য হয়েছে তাহলে। ও স্বাভাবিকভাবে রাহাকে পড়াতে লাগলো। কিন্তু কোথাও একটা দ্বিধা যেন রয়েই গেল। আহিল আর রাইমার কাণ্ডে তাদের 2 পরিবারে ভীষণ খেপেছে। বান্ধবীর জন্য ঠিক করা পাত্রকে কি করে রাইমা বিয়ে করতে পারলো তা ভেবেই ওর বাবা মার ধিক্কার ওর প্রতি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরাও সিসি করছে, আহিলের ক্ষেত্রেও তাই। সেজন্য দুজনের পরিবারে সাফ সাফ জানিয়ে দিয়েছে
তারা এই বিয়ে মেনে নিবে না, তাই নিজেদের ব্যবস্থা যাতে নিজেরাই তারা করে নেয়। আহিলের বাবা তো পারিবারিক ব্যবসা থেকেও বের করে দিয়েছে ওকে। কোথাও ঠাঁই না পেয়ে ছোট্ট একটা বাসা ভাড়া করে রাইমাকে নিয়ে সেখানেই উঠেছে আহিল। মানিব্যাগে 20,000 টাকা নিয়ে রাইমাকে বিয়ে করেছিল সে। বিয়ে 3 সপ্তাহ পেরিয়েছে মাত্র। এখন সম্পূর্ণরূপে হাত খালি। এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছে, দেয় কিনা সেটা নিয়ে ভীষণ টেনশনে আছে সে। আহিল চিন্তাগ্রস্ত। রাইমাকে বিয়ে করাটা তার ভুলই হয়েছে। অন্তত পরিবারে জানিয়ে বিয়ে করলে সমস্যায় পড়তে হতো না। কিন্তু কি করবে, মুনাকেই বাবা মায়ের ভীষণ মনে ধরেছিল। আর বাবার কথার উপর না বলাটা মোটেও সাহসে কুলায়নি ওর। রাইমার সাথে দেখা সাক্ষাৎ ছিল মাত্র 22 দিনের। মেয়েটা আগুন সুন্দরী, চলন বলন কথাবার্তা সব কিছু অন্যরকম। খানিকটা বোকা দাসেরও আহিলের এরকম মেয়ে পছন্দ। এ ধরনের মেয়েরা মুখে মুখে তর্ক কমই করে। মুনার সাথে পার্কে ওকে যখন প্রথম দেখেছিল তখনই রাইমাকে মনে ধরেছিল ওর। এরপর কৌশলে ফোন নাম্বার নিয়ে কল মেসেজ করতে করতে কিছুদিনের মধ্যে এত কাছাকাছি এসে পড়ল যা আহিল ওকে হাতছাড়া করতে চায়নি। সৌন্দর্যের দিক থেকে মুনা রাইমার থেকে পিছিয়ে থাকলেও অন্য সব কিছুর দিক থেকে সেরা। এটা স্বীকার করতে আহিলের অবশ্য দ্বিধা নেই। কিন্তু জোকের মাথায় বিয়ে করে এখন যে পস্তাচ্ছে, আহিল ভীষণ কনফিউশনে ভুগছে। রান্নাঘর থেকে 1 কাপ চা নিয়ে বারান্দায় বসে থাকা আহিলের কাছে গেল রাইমা। চিন্তায় ডুবে থাকা আহিলকে ডাকলো 2 বার, কিন্তু তাদের সাড়া না পেয়ে কাঁধে ছোট্ট করে ধাক্কা দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো রাইমা। কিন্তু তাতেও হিতে বিপরীত হলো। আহিল প্রচণ্ড রেগে ধমকে উঠল ওকে। তোমার কি কোনো কাজ নাই? বিরক্ত করছো কেন? যাও 2 চোখের সামনে থেকে। প্রচণ্ড দমক খেয়ে চমকে উঠল রাইমা। হাত থেকে চায়ের কাপ পড়ে গেল ওর। গরম চা নিয়ে পড়লো ওর গায়ে। ব্যথা তো শব্দ করে উঠল। আহিল 2 সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে এরপর বিরক্ত ভঙ্গিতে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সেটা দেখে রাইমা বিস্ময়ের চূড়ান্ত শিখরে পৌঁছে যায়। চুপচাপ ওয়াশরুমে গিয়ে পায়ে পানি ঢাললো অনেকটা সময় ধরে। পায়ে ফোস্কা পড়ে গেছে ওর। ব্যথার তো পানিয়ে বেরিয়ে এসে দেখলো আহিল আগের মতোই শুয়ে আছে চোখ বন্ধ করে। রাইমা গিয়ে বসলে ওর শিওরে। অনেকক্ষণ ইতস্ত করে এরপর ডাকলো আহিলকে। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? সাথে সাথে জবাব এলো না। কয়েকবার ডাকার পর বিরক্তিকর সুর ভেসে এলো। ঘুমিয়ে আছি দেখছো না, ডাকছো কেন? বার্নাল ক্রিম লাগতো, টাকা নাই বলে আহিল অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। রাইমা এরকম জবাব আশা করেনি। ও আর কোনো কথাই বলল না। আকস্মিক এই ঘটনায় ও মনের দিক দিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে। ও আহিলকেও কোনোভাবেই যেন চিনতে পারছে না। আকাশেরও আজ মন ভালো নেই। ক্ষণে ক্ষণে সে তার শুধু রূপ বদল করছে। কখনো সাদা, কখনো কালো মেঘের চাদরই নিজেকে ডেকে নিচ্ছে। দমকা হাওয়ার সাথে ছোটাচ্ছে বৃষ্টিবান। টিপ টিপ করে ঝরে পড়া বৃষ্টি জলে প্রকৃতি নিজেদের ধুয়ে মুছে নিয়ে সতেজ হচ্ছে। তবে রাস্তায় জমেছে কাদা পানি। ক্লাস 6-এর স্টুডেন্টকে পড়ানো শেষ করে মুনা মাত্র বেরিয়েছে। বৃষ্টি নেই তখন। ফুটপাত ধরে হাঁটতে গিয়ে কাদা জলে বারবার পা পড়ছে মুনার, যার কারণে জামা কাপড়েরও বেহাল দশা। আকাশি রঙের প্রিয় সালোয়ার কামিজটা আজকেই মাত্র পরেছেও। এরই মধ্যে কাদা লেগে বিদকুটে অবস্থা হয়ে যাওয়ায় মুনার বড্ড মন খারাপ হয়ে যায়। এই অবস্থায় হেঁটে বাড়ি যেতেও ইচ্ছে করলো না ওর। সেজন্য রিক্সা খোঁজ করলো, কিন্তু বৃষ্টির দিনে রিক্সা পাওয়াটাও মুশকিল হয়ে গেল। শেষ পর্যন্ত যাও একটা পেলেও রিক্সাওয়ালা ভাড়া চাইলো দ্বিগুণেরও বেশি। তর্ক না করেও লাভ হলো না। 20 টাকার ভাড়া 50 টাকাতেই রাজি হতে হলো মুনাকে। সিগন্যালে এসে থেমেছে রিক্সাটা। ছোটোখাটো যানজট সৃষ্টি হয়েছে। হঠাৎ করে মুনা বাঁ দিক তাকাতে রোদ্দুরকে দেখলো বাইকে বসে আছে। একা নেই, পিছনের সিটে একটা মেয়ে আছে। শাড়ি পরা, দারুণ সুন্দরী, নায়িকাদের মতো দেখতে। রোদ্দুরের কাঁধে রাখা মেয়েটার ফর্সা হাতখানা চকচক করছে দূর থেকেই। মেয়েটা হয়তো কিছু একটা বলছে। রোদ্দুর সুন্দর করে হেসে কথার উত্তর দিল মেয়েটাকে। রোদ্দুরের কথা শুনে মেয়েটা লাজুকতায় মিলিয়ে গেল। চুলগুলো টেনে কানের পিছনে গুজে শক্ত করে ধরে বসলো রোদ্দুরকে। মুনা একদৃষ্টিতে ওদের দুজনকে দেখে যাচ্ছিল। এমনভাবে আচরণ করছে যেন দুজনের মধ্যে ভালোবাসার কোনো অভাব নেই। অথচ এতদিন কত কিছু করেই না মুনাকে বাগে আনানোর চেষ্টা করেছে। কত ধর্ণা দিয়েছে রোদ্দুর। আর এই কদিনেই ভালোবাসা শেষ। নতুন গার্লফ্রেন্ড নিয়ে ভাইকে করে ঘুরোঘুরি চলছে। চলুক, তাতে কি মুনার? ও তো আর ভালোবাসে না রোদ্দুরকে। কিন্তু মনটা হঠাৎ এমন ভার লাগছে কেন মুনা বুঝতে পারল না। আচমকাই চোখাচোখি হয়ে গেল রোদ্দুরের সঙ্গে। সাথে সাথে মুনা নিজের চোখ সরিয়ে সামনে তাকিয়ে মুখ শক্ত করে রিক্সাওয়ালাকে বলল, মামা একটু দ্রুত চলেন, আমার তাড়া আছে। যানজটটা তখনও সরেনি। একটু একটু করে গাড়ি এগোচ্ছে। রিক্সাওয়ালা বিরক্ত হলো মুনার উপর। এ জ্যামের মধ্যে আমি পঙ্কিরাজের মতো উড়ে উড়ে যাবো নাকি? জ্যাম সরুক, সরলে যাবো। আপনি গাড়িটা অন্তত আগান।
এক জায়গায় দাঁড়িয়ে থাকলে জ্যাম ছুটবে কি করে? আপনি আমার থেকে বেশি বুঝুন। অহন সামনে আগালেই খামোজারি। এই জন্যই কয় মেয়ে মানুষের আক্কেল কম। মুনা রেগে গেল। এই ভদ্রভাবে কথা বলুন। তাড়া আছে বলেই তো বলছি। আপনিও বেয়াক্কেলওয়ালা কথা কইন। অত তাড়া থাকলে নিজের প্রাইভেট কার নিয়ে বাহির হইবেন এরপর থেকে। রিক্সাওয়ালার গলা চড়ে গেল। উচ্চস্বরে শুনে আশেপাশের অনেকেই তাকাচ্ছে, অদ্ভুতভাবেও দেখছে। রোদ্দুর যদিও তাকাচ্ছে না, কিন্তু ওর পিছনে বসা মেয়েটা তাকিয়ে দেখছে। অস্বস্তিতে মুনার চোখ মুখ দেখার মতো হলো। ও আর একটা কথাও বাড়ালো না। মুনা গোসল সেরে চুলে তোয়ালে পেঁচিয়ে বিছানায় গিয়ে বসলো। মাথাটা প্রচণ্ড ধরেছিল তার। পানি ডালায় এখন ফ্রেশ লাগছে। ঠান্ডা হাওয়ায় গায়ে এলিয়ে বসে ফোনটা হাতে নিল। এরপর কি মনে করে যেন গ্যালারিতে ঢুকলো। ঘাটাঘাটি করতে গিয়ে পেল রোদ্দুরের একটা ছবি। অবশ্য ছবিতে রোদ্দুর একা নয়, রাহাও আছে। 2 বছর আগে রাহারা ফ্যামিলি সহ কক্সবাজার ঘুরতে গিয়েছিল। তখন ছবিগুলো পাঠিয়েছিল মুনাকে। মুনা রোদ্দুরের হাসি মাখা ছবিটার দিকে তাকিয়ে রইল। নিঃসন্দেহে এই পুরুষ ভারী সুদর্শন। তার হাসি চোখে লেগে থাকার মতো। ওর স্ট্যাটাসের সাথে যায় কোনো বড়লোক ঘরের মেয়ে। ওর পাশে মানায় পরীর মতো দেখতে কোনো সুন্দরীকে। মুনার মতো ছোটোখাটো শ্যামলা গড়ন, যার পারিবারিক আর্থিক অবস্থা নড়বড়ে, সেই রকম কেউ কোনোভাবেই যায় না রোদ্দুরের সাথে। মুনা যখন এসব ভাবনায় মগ্ন, তখন ওর পিছনে এসে দাঁড়ালো নিপা। মুনার বেজা চুল থেকে তোয়ালে সরিয়ে নিয়ে বলল, বেজা চুলে বেশিক্ষণ থাকতে নেই, কতবার তোকে বলবো? মুনা চমকে গিয়ে ফোনটা অফ করে রেখে দিল। অপ্রস্তুত গলায় বলল, বেশিক্ষণ থাকিনি তো। জানি আমি তোর স্বভাব, সাফাই গাস না। মুনা হেসে বলল, ওকে, আমি আর সাফাই গাইব না আমার সুন্দরী ভাবি। নিপা ওর গাল টেনে দিয়ে বলল, চা খাবি? তুমি বানালে অবশ্যই খাবো, বস আমি নিয়ে আসছি। নিপা 2 কাপ চা নিয়ে এলো 5 মিনিটের মধ্যে। এরপর এসে বসলো মুনার পাশে। চায়ের কাপে চুমুক দিতে দিতে নিপাকে লক্ষ্য করলো মুনা। কেমন যেন বিভ্রান্ত দেখালো নিপাকে। মুনা গলা খাঁকড়ে দিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে নাকি? নিপা হাত কসলাতে কসলাতে ইতস্ত করে বলল, বলতে তো চাই, কিন্তু কিভাবে যে নিবি। মুনা চায়ের কাপটা বেডসাইড টেবিলের উপর রেখে আলতো করে ভাবির হাত দুটো নিজের মুঠোয় নিল। নম্র সুরে বলল, বাবা মা চলে যাওয়ার পর তুমি আর ভাইয়াই তো আমার সব কিছু। তোমরা আমার অভিভাবক, তাই এত হেজিটেট করো না তো ভাবি। আর কখনো কি এমন হয়েছে যে তোমরা কিছু বলেছ আর আমি অন্যভাবে নিয়েছি? নিপা দীর্ঘশ্বাস পেলে ওর গালে হাত রাখলো। না, তা কখনোই হয়নি। তাহলে কেন এত বনিতা করো না, সরাসরি বলে ফেলো। ওয়েট ওয়েট, ভাইয়া কিছু বলেছে? একটু সময় নীরবতা পালন করে নিপা বলল, আসলে তোর ভাইয়া তোর জন্য একটা প্রস্তাব এনেছে। ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাবা মা নেই, 2টো বোন, ওদেরও বিয়ে হয়ে গেছে, ধানমন্ডিতে বাড়ি আছে। ওরা তো ছবি দেখে পছন্দ করেছে, তোর ভাইয়া বলায় আসতে রাজি হয়েছে। মুনা অনেক অবাক হয়ে গেল। আমি কিছুই বুঝলাম না ভাবি, তোমরা আবারও আমার বিয়ে নিয়ে পড়েছ? নিপা বলল, বোন, বিয়ের উপযুক্ত হলেও বড় ভাইদের চিন্তা দিন দিন বাড়তেই থাকে। যতদিন ভালো ছেলের হাতে তুলে দিতে না পারছে, ততদিন তোর ভাইয়ের মাথাও ঠান্ডা হবে না। মুনা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, আহিল সাহেবের কাণ্ডের পর আবারও? আরে ছেলেটা তো তোর ভাইয়ের পরিচিত, অনেক দিনের জানাশোনা, তাই বলে এভাবে? মুনার মুখটা ছোট হয়ে গেল। নিপা বুঝলো ওর মনের অবস্থা। মেয়েদের জীবনটাই এরকম, জীবন বর অন্যের মর্জি নিয়ে চলতে হয়, পরিবার খুশি দেখতে হয়। তাতে জীবন জাহান্নামে হয়ে গেলে যাক, কারো কিছু যায় আসে না। শুধু অন্যের জীবন নিয়ে স্যাক্রিফাইস করলে পৃথিবী খুশি। নিপা মুনাকে সবসময় ননদ কম নিজের ছোট বোনের মতোই দেখে, তাই ওর যাতে একটা ভালো পরিবারে ভালো ছেলের সাথে বিয়ে হয় তা নিয়ে নিপারও ভাবনার অন্ত নেই। ও বলল, আহিলের ওরকম কাণ্ডের পর তোর ভাই দুশ্চিন্তায় আছে তোকে নিয়ে। না করিস না বোন, তুই রাজি না হলে তোকে জোর করে বিয়ে দিব না, কিন্তু তোর ভাই যেহেতু ওদের আসতে বলেছে, অন্তত দেখা সাক্ষাৎ হোক। তাছাড়া আগে হোক পরে হোক, বিয়ে তো তোকে করতেই হবে। মুনা মন কিছুতেই সায় দিতে চাইল না বিষয়টাতে, কিন্তু ভাই ভাবির কথা ভেবে মনের বিরুদ্ধে গিয়ে রাজি হতে হলো দেখা সাক্ষাৎ করতে। রাতেও ঘুম এলো না, মনে হলো কোনো কিছুই যেন থমকে গেছে। মুনা নিজেও থেমে গেছে। অজানা অচেনা জ্বালা পোড়া এক ধরনের অনুভূতি তোলপাড় চালাতে লাগলো তার হৃদযন্ত্রে। রোদ্দুর চোখ বন্ধ করে বারান্দায় বসে গান শুনছে, বৃষ্টিময় প্রেমের গান। গানটি ভেসে আসছে মৃদু বাতাসের সঙ্গে সঙ্গে। প্রতিটি সুরেই যেন মুনার হাসির রেশ মিশে আছে। মুনা ওর কল্পনায় উকিঝুঁকি দিচ্ছে। রোদ্দুরের চোখের সামনে ভেসে উঠছে ওর নানান ছবি। সেই প্রথম প্রেমে পড়ার মুহূর্ত, বৃষ্টিতে ভিজে যাওয়া। ওর মনে প্রশ্ন জাগে, মুনা কি সত্যি ওর কল্পনায় আছে, নাকি এই সুরের সাথে মিশে আছে? আচ্ছা, এমনও কোনো দিনও কি আসবে যখন ওরা দুজন একসাথে বৃষ্টিতে ভিজবে, প্রেমের গান গাইবে? রোদ্দুর ভাবে, মুনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত টক ঝাল মিষ্টির মতন।
মোনা কিছু না করে ওর মনে কেমন এক অন্য জগৎ সৃষ্টি করে দিয়েছে, যার থেকে ও কিছুতেই যেন বেরিয়ে পারছে না। কতদিন মুনাকে সে এড়িয়ে চলেছে, 1.5 মাস যাবৎ মেয়েটাকে সে জ্বালায় না, বিরক্ত করে না, ফোন দেয় না, কথা হয় না। এরপরও মেয়েটা 1 সেকেন্ডের জন্য ওর মাথা থেকে বেরোয়নি। অথচ মুনা আগের মতোই চলছে, তার কোনো হেলদোল নেই, রোদ্দুর আসছে নাকি গেছে। হঠাৎ একটা বজ্রধ্বনি ওকে বাস্তবে ফিরিয়ে আনে। জানালার দিকে তাকিয়ে দেখে বৃষ্টি আসার প্রস্তুতি নিচ্ছে। রোদ্দুর আকস্মিক উঠে দাঁড়ায়, ফোন খুঁজতে থাকে। বালিশের নিচে ফোনটা সে খুঁজে পায়। ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকে। রোদ্দুর ভাবে, মুনাকে একবার ফোন করে কথাটা জিজ্ঞেস করলেও কি খুব বেশি ছোট হয়ে যাবে ও? রোদ্দুর অবশ্য ফোন করলো না মুনাকে। কি দরকার আবারও ছোট হওয়ার, অহেতুক নিজের যন্ত্রণা বাড়ানোর। সে ফোন করলো নিজের বন্ধু মাহির সজলদের। মুনা থেকে অপমানিত হওয়ার চেয়ে বন্ধুদের সাথে ফোনে কথা বলে সময় কাটানোই ভালো। বন্ধুরা অবশ্য ওকে বাহিরে বেরোতে বলল। আজ রাতটা ওরা ক্লাবে কাটাবে, ছোটোখাটো পার্টির আয়োজন করা হবে। বৃষ্টির রাতে এরকম আড্ডাবাজিতে যোগ দেওয়ার চেয়ে কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমানোটা রোদ্দুরের কাছে বেশি প্রিয় হলেও নিজের বিষাদ মনটাকে ডাইভার্ট করতে রোদ্দুর জামা প্যান্ট পরে তৈরি হলো ক্লাবের উদ্দেশ্যে। রাত 10:30। ড্রয়িং রুমে আসতে রোদ্দুর তার বাবাকে দেখতে পাই। ইনামুল সাহেব সোফায় বসে আজকে দৈনিক পত্রিকাটায় চোখ বোলাচ্ছেন। কারো অস্তিত্ব টের পেয়ে চোখ উঁচিয়ে তাকালেন তিনি। রোদ্দুরকে রেডি হয়ে বেরোতে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? রোদ্দুর ছোট্ট করে বলল, একটু বেরোচ্ছি। সেটাই তো জানতে চাচ্ছি, কোথায় যাচ্ছ? ক্লাবে। ক্লাবে মানে নাইট ক্লাবে? ফুস করে শ্বাস ছেড়ে রোদ্দুর উত্তর দিল, না, সজল মিহিরদের ক্লাবে। ইনামুল সাহেব শুনে নাক ছিটকানোর ভঙ্গি করলেন। ছেলেকে হাস্য রসাত্মক কণ্ঠে বললেন, ওটাও আবার ক্লাব? এত রাতে ওখানে কি? রোদ্দুর সোজা সাপটা কণ্ঠে বলল, ছোটোখাটো পার্টি হবে। ইনামুল সাহেব আবার পুত্রের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে চাইলেন। এরপর তাচ্ছিল্য ভরে বললেন, পার্টি? ওসবকে আবার পার্টি বলে নাকি? তাছাড়া তোমার পার্টি মানেই তো ওই ছোটো লোক বস্তিগুলোর সাথে আড্ডাবাজি। এত রাতে ওসব আড্ডাবাজিতে না গিয়ে ঘরে গিয়ে ঘুমাও, কাজে দিবে। নয়তো কোনো ভালো নাইট ক্লাবে যাও, ভালো এনজয়ও করতে পারবে। রোদ্দুরের মেজাজ খারাপ হয়ে যায়। তার বাবা দাম্ভিক অহংকারী, সে খুব ভালো করেই জানে। কথায় কথায় ওর বন্ধুদেরকে বাবা গরিব ছোটলোকের বাচ্চা বলে। বাবার এই স্বভাবটা রোদ্দুর মোটেও পছন্দ করে না। মানুষ তো মানুষই হয়, ছোটলোক বড়লোক আবার কি? শ্রেণী দেখে কি বন্ধুত্ব হয়? হলেও সেটা কি লয়াল? কয়েক বছর আগে বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যখন ও ভর্তি ছিল, যখন ওর রক্তের প্রয়োজন হয়েছিল, তখন তো কোনো বড়লোক বন্ধুকে সাহায্য করতে আসেনি। বরঞ্চ তথাকথিত ছোটলোক বন্ধুগুলোই ওর পাশে ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। বাবা কি সেসব কথা ভুলে গেছে? মানুষ কেন এত অদ্ভুত হয়? রোদ্দুর কঠোর গলায় বলল, তোমার ওসব নাইট ক্লাবগুলো নোংরামি রাখা আব্বু। বাবা হয়ে তুমি আমাকে সেখানে যেতে কিভাবে বলতে পারো? সে মনেও। ছেলের কথা শুনি ইনামুল সাহেব বেজায় রেগে হম্বিতম্বি শুরু করলেন। তার ছেলে তার মুখের উপর কথা বলছে কোন দুঃসাহসে? স্বামীর চেঁচামেচি শুনে রিমি বেগম আর রাহা ছুটে এলো। ততক্ষণে অবশ্য রোদ্দুর বেরিয়ে গেছে। এমনিতে মন মেজাজ আজকাল চটে থাকে এক মেয়ের কারণে, তার উপর বাবা হয়ে কেউ যদি এমন অবান্তর কথা বলে, তাহলে কি আর মেজাজ ঠিক থাকে? না চাইতেও খারাপ ব্যবহার হয়ে যায়। রোদ্দুর রাস্তায় পড়ে থাকা একটা প্লাস্টিকের বোতলে লাথি দিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েই পথে বসে পড়ল। পকেটে থাকা হ্যান্ডফোনটা ঠিক তখনই বেজে ওঠে। বিরক্তি চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়ে কল রিসিভ করতে মাহিরের গলা শোনা গেল, কই তুই মামা? পথে বসে আছি। মাহির লাফিয়ে উঠল যেন। কেন? কোন সুন্দরীরে দেখে আটকাই গেছো নাকি? মুনারে ঠকাইবা নাকি? রোদ্দুরের মেজাজ আরও গরম হয়ে গেল। পৃথিবীটা স্বার্থপর, মুনতাহার সব থেকে বেশি স্বার্থপর, তাই ও ঠকবে। আমার ঠকানোর কোনো প্রয়োজন নেই। মাহির কিছু বুঝতে না পেরে বলল, কি কও মামা? বুঝি না, তোর এত কিছু বুঝতেও হবে না, ফোন রাখ। ওকে, বাট ক্লাবে আসবি না? আসছি। ফোন রেখে রোদ্দুর উঠে দাঁড়ালো। প্যান্টে ধুলো ময়লা লেগে আছে। ঝাড়তে ঝাড়তে তিরিক্ষি মেজাজে রোদ্দুর বলে উঠল, মুনতাহা, তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ। এমনভাবে কথাটা বলল যেন মুনাকে আস্ত ছিপিয়ে খেতে পারলে তার মেজাজ কিছুটা ঠান্ডা হতো। হুট করে পাত্রপক্ষ দেখতে আসার বিষয়টা জানার পর থেকে মুনার মন বিক্ষিপ্ত। আহিলের সাথেও ঠিক একইভাবেই বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল। অল্প কিছুদিনের ব্যবধানে দুই পরিবার বিয়েটা পাকাপাকিও করে ফেলেছিল। কোনো জোর ঝামেলা হয়নি। মুনা যদিও মন থেকে রাজি ছিল না, কিন্তু রোদ্দুরকে দূরে সরাতে এবং বড় ভাইয়ের কথা রাখতে মত দিয়েছিল। আহিলের সাথে মুনা দুবার দেখা সাক্ষাৎ হয়েছে। প্রথমবার বাড়িতে, পরের বার পার্কে। সেদিনই রাইমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। আর তাতে আহিলের মন এমন পরিবর্তন হয়ে যায় যে রাইমাকে সে বিয়েই করে ফেলেছে।
মানুষের মন কত আজব জিনিস। মুনা দ্বিধায় পড়ে গেছে, কিছুই ভালো লাগছে না ওর কাছে। বর দুপুরে এই সুন্দর রোদটাও না। এসব বিয়ে শাদী নিয়ে চিন্তা ওর মাথা খারাপ করে দিবে মনে হচ্ছে। ইচ্ছে করছে এখনই সব কাহিনী রফা দফা করে সব কিছুতে ফুল স্টপ বসিয়ে দিতে, কিন্তু বড় ভাইকে সে সমীহ করে চলে। ভাইয়ের মুখের উপর সে কিছুতেই কিছু বলতে পারে না। তার মনে এই নয় যে মহিন ওকে কড়া শাসনে রাখে, বরং অনেকটা শ্রদ্ধাবোধ আর কৃতজ্ঞতা বোধ থেকে মুনার এমন স্বভাব হয়েছে। পিতৃমাতৃহীন এই মানুষটা বহু কষ্ট করে ওকে এত দূর পর্যন্ত এনেছে, নিজে না খাইয়ে ওকে খাইয়েছে, বড় করেছে, পড়ালেখা শিখিয়েছে। এরপরেও যদি মুনা তার প্রতি কৃতজ্ঞ না হয়, তার কথার অবাধ্য হয়, তাহলে সেটা তার ভাইকে অসম্মান করার মতোই ঘৃণ্য। মুনা তা পারতপক্ষে এবং জ্ঞানতসারে কোনো দিনও ভাইয়ের অবাধ্য হয়নি। এরপরও সাহস করে মুনা ঠিক করে মঈনকে গিয়ে বলবে এখনও বিয়ে টিয়ে করতে পারবে না, পাত্রপক্ষকে না করে দিতে। কিন্তু পরক্ষণে সে ভাবনাটাও আর বাস্তবে রূপ দিতে পারল না। যখনই মঈনকে বিয়ের ব্যাপারে খুব উৎসাহী দেখে। ভাইয়ের ঘরের সামনে গিয়েও ফিরে আসে এই কারণে। ঘরে ফিরে মোবাইলটা হাতে নিতেই দেখে রাহার মেসেজ। মুনা মেসেজ ওপেন করলো। রাহা ওকে আপু বলেই সম্বোধন করে। সেভাবেই লিখেছে, আপু, পরশু আমার বার্থডে, তুমি কিন্তু বিকেলেই চলে এসো, আমাকে সাজিয়ে দিবে, তুমিও সাজবে, মানা করলে কিন্তু চলবে না, আগেভাগেই বলে রাখলাম, একেবারে বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসবো। মনে একটু পেশাদে পড়ে গেল। রাহা বার্থডে পার্টিতে যেতে হবে বলেছে, মানে যেতেই হবে। মানা করলেও মেয়েটা শুনবে না। রিমু বেগম তাসেই বারবার ফোন করতেই থাকবেন, না গিয়ে কোনো উপায়ও নেই। কিন্তু রাহার বাবা ইনামুল সাহেব, তিনি আবার অন্য মাইন্ডে নেবেন না তো, যদি অনুষ্ঠানের অবমাননা হচ্ছে বলে সিন ক্রিয়েট করে। এই লোক ভীষণ অহংকারী মানুষ। মিডল ক্লাস লো ক্লাস মানুষদের দুচোখেও দেখতে পারেন না। তাছাড়া বছর কয়েক আগে রোদ্দুর আর মুনাকে রাস্তায় একসাথে দেখেছিলেন তিনি। সেই থেকে মুনাকেও পছন্দ করেন না তিনি। সুবিধাবাদী মেয়ে মনে করেন। শুধুমাত্র আদরের মেয়ে রাহার আবদারের কারণেই মুনা ওই বাড়িতে টিকে আছে বললে ভুল হবে। অনেকটা রিমু বেগম আর রাহা জোর টোর করে আবদার করে মুনাকে রাজি করিয়েছে পড়াতে। রাহাকে যে টাইমে পড়াতে যায় সেই টাইমটাতে ইনামুল সাহেব অফিসে থাকে, তাই সচরাচর লোকটার মুখোমুখি হয় না মুনা। এসব ভেবে মুনা একটু কনফিউজড হয়ে গেল। তার উপর রোদ্দুর। অনুষ্ঠানে গেলে নিশ্চয়ই ওর সামনাসামনি পড়তে হবে। গত কয়েক মাসে যার সাথে একটা বাক্য বিনিময়ও হয়নি, তার সামনে পড়তে মুনার এই প্রথম ভীষণ অস্বস্তি হচ্ছে। আহিলাজ রাইমাকে সপাটে সর মেরেছে, খুব তুচ্ছ একটা কারণেই। কারণটা হলো তরকারিতে লবণ কম হয়েছে আর ভাতে একটা চুল পাওয়া গেছে তাই। রাইমার রান্না করা সব খাবার ডাস্টবিনে ফেলে বাইরে থেকে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছে আহিল। জিজ্ঞেসও করেনি একবার রাইমা খেয়েছে কিনা। সর খেয়ে রাইমা ঘণ্টাখানেক যাবৎ স্তব্ধ হয়ে বসে আছে বেলকনিতে। আহিলের আচরণ ওকে এতটাই হতবাক করেছে যে রাইমা একটা সিদ্ধান্ত নিয়েছে, কঠিন সিদ্ধান্ত। নীল আকাশে সাদা কালো মেঘের ঘনঘটা, অনেক উপরে দল বেঁধে কিছু চিল উঠছে। সূর্য দেখা যাচ্ছে, তবে তাপ ছড়াচ্ছে না তেমন। মিষ্টি এক ধরনের রোদ জলকানি দিচ্ছে। কচি করা সেই রোদ বারান্দা ভেদ করে এসে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মোনার ঘরের মেঝেতে। ধূসর পর্দা ভেদ করে আসছে শীতল বাতাস, হৃদয় জোড়ানো আবহাওয়া। অথচ মুনার প্রচণ্ড মেজাজ খারাপ। ওর হাতে একটা নীল রঙের শাড়ি, একটু আগে নিপে এসে দিয়ে গেছে। প্রথমে ভেবেছিল আজ রাহার জন্মদিনে যাবে, তাই হয়তো ভাবিয়ে সুন্দর শাড়িটা ওকে দিয়ে গেছে। কিন্তু না, নিপাকে জিজ্ঞেস করতে আসল কারণটা জানতে পারল। পাত্রপক্ষ নাকি আজই ওকে দেখতে আসবে। খবরটা শুনেই মুনা নির্বাক হয়ে গেল। নিপা জানালো ওরা আগে থেকে কিছু জানায়নি। গতকাল রাতে মইনকে জানিয়েছে। মইনের নিজের শরীরও ভালো নয়, 2 দিন ধরে জ্বর উঠে শরীর দুর্বল, তবুও সে পাত্রপক্ষকে আসতে বলে দিয়েছে। মুনা ঘুমিয়ে পড়ায় নিপা ওকে কিছু জানাতে পারেনি। শুনে মুনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মনে মনে ভীষণ বিরক্ত হলো। সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসে থাকতে ওর কোনো কালে ইচ্ছে করছে না, আর না কোনো আগ্রহ আছে এই বিয়েতে। পাত্রপক্ষের ওপর প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে। কেন তোরা আগে থেকে কিছু জানিয়ে আসবি না? আশ্চর্য। ওদের উপর মুনার খুব রাগ হচ্ছে, সেই সাথে হচ্ছে নিজের উপরও। বিয়ে তো কোনো ছেলে খেলা নয়, তাহলে ও কেন এই বিষয়টা নিয়ে খামখেয়ালিপনা করছে? কেন এসব বিষয়ে তাল মেলাচ্ছে? কেন না করতে পারছে না? কেন মন থেকে কোনো সায় পাচ্ছে না? কাউকে কিছু জানাতেও পারছে না বলেও বিষয়টা ওকে মন থেকে করে করে খাচ্ছে। মুনা বিরক্ত বোধ করলো নিজের উপর। মনটা আসলে কী চাই কিছুই তো বুঝতে পারছে না। নিজেকে তো এতদিন মুনা যথেষ্ট ম্যাচিউর মনে করে এসেছে, তাহলে আজ কেন নিজের মানসিক দ্বন্দ্বে নিজেকে অতি ঠুনকো মনে হচ্ছে? মুনা হতাশ হয়ে গেল। মনে হলো খুবই বাচ্চামো করছে। দুপুরে রাগ করে ভাতও খেলো না।
নেপা অনেক জোরাজুরি করলো কিন্তু কাজে দিল না। মুনা শুধু এক গ্লাস পানি খেলো। পানিটা শেষ করার পরে ফোনে রাহান মেসেজ এলো, ও মুনাকে তাড়াতাড়ি চলে যেতে বলেছে। মেয়েটার হাতে সাজতে চাই, ওকে নিয়ে পুরো ডেকোরেশনটা করতে চাই। যেহেতু ওর কোনো কাছের বোন বা ফ্রেন্ড নেই, তাই সব আবদারটা রাহা মুনার কাছেই করে। অবশ্য মেয়েটা আরও নানান প্ল্যান করেছে। মুনা গেলেই নাকি সেসব ঠিকঠাক করবে। মেসেজ পড়ে মুনার মনও খারাপ হয়ে গেল। না, ও নিজের বড় ভাইকে না করতে পারবে না, রাহাকে মানা করতে না পারবে। এত করে বলার পরও যদি না যায় তাহলে মেয়েটা খুব মন খারাপ হয়ে যাবে। মুনা বুঝতে পারলো না এখন কি করবে সে। ও ফোনটা বন্ধ করে ড্রয়ারে রেখে দিল। ড্রয়িং রুমের সোফায় পাত্রপক্ষের সামনে ছড়ি পরে বসে আছে মুনা। নিপা অবশ্য আরেকটু ভালোভাবে সাজতে বলেছিল ওকে, কিন্তু মুনা আমলে নেয়নি। যেখানে মনের সায় নেই সেখানে সাজগোজ তো বিলাসিতা। যাই হোক, পাত্র নিয়ন। সে তার দুই বোন আর দুলাভাইদের সঙ্গে নিয়ে এসেছে, দেখতে ভালোই, কথাবার্তাও মার্জিত। এছাড়া বাকিরাও সহজভাবে কথাবার্তা বলছে ওরা মইনের সাথে। মুনার সাথেও নম্রভাবেই কথাবার্তা সেরেছে। নিয়নের দুই বোন মুনার সাথে কথাবার্তা বলে বুঝতে পারলো মেয়েটা বুদ্ধিদীপ্ত, খানিকটা আত্মকেন্দ্রিক, সোজাসাপটা কথা বলতে পছন্দ করে। ওরা ভাইয়ের জন্য পছন্দ করে ফেললো মুনাকে। কথাবার্তা এগোতে লাগলো সেভাবেই। এদিকে ওদের পজিটিভ সাইন বুঝতে পেরে মুনা বিস্মিত হলো। ও তো কথাবার্তা বলেছে খানিকটা রোড়ও পাবে, যাতে করে বিয়ের কাহিনী এখানেই থেমে যায়। অথচ তাদের আচরণ দেখে সব উল্টো মনে হচ্ছে। রাহা অনেকক্ষণ যাবৎ মুনাকে ফোনে ট্রাই করছে কিন্তু পাচ্ছে না। এদিকে অনেকটা সময়ও পেরিয়ে গেছে। রাহা দ্বিধাগ্রস্ত হলো, ম্যাম কি আসবে না তাহলে? রাহার মন খারাপ হলো। মাকে বিষয়টা বলতে রিমু বেগম ওকে বললেন মুনার বাড়ি চলে যেতে, গিয়ে সাথে করে নিয়ে আসতে। আগেও কয়েকবার ওদের বাসায় যাওয়া হয়েছে রাহার। নিপার সাথেও পরিচয় আছে ভালোই। মায়ের কথা শুনে রাহা তাই করলো, রওনা হলো মুনার বাড়ির উদ্দেশ্যে। তবে ওখানে গিয়ে পাত্রপক্ষের সামনে মুনাকে বসে থাকতে দেখে রাহা ভীষণ অবাক হলো। নিপা ওকে মুনার ঘরে নিয়ে বসালো, এরপর সবটা জানালো। ম্যামের বিয়ে হয়ে যাবে শুনে রাহার খুব মন খারাপ হয়ে গেল। চুপচাপ বসে রইল। পাত্রপক্ষ কথাবার্তা শেষ করে চলে গেল আরও ঘণ্টাখানিক পর। মুনা নিজের রুমে এসে রাহাকে দেখতে পেয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ছুরি দুল খুলতে খুলতে পরিস্থিতি স্বাভাবিক করতেই খানিকটা হেসে বলল, অনেকক্ষণ ধরে বসে আছো তাই না? রাহা মুখ ভার করে বলল, তুমি তো বলনি তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। হঠাৎ করে জানালো আজ আসবে, তাই তোমাকে কিছু বলতে পারিনি। রাহা প্রশ্ন করলো, তুমি বিয়ে করে ফেলবে এত তাড়াতাড়ি? ভাবিমণি, আমি ভাবিওনি। আমিও ভাবিনি। তোমাকে অনেকগুলো কল করেছি, ধরনি কেন? মুনা কি বলবে কিছু বুঝতে পারলো না। এসব কি বলা যায় যে আমি তোমার জন্মদিনে চিনতে পারবো না বলে ফোন ধরিনি, তাই কথা এড়াতে বলল, দেখেছ আজ তোমার জন্মদিন, কোথায় আজ তুমি আনন্দ ফুর্তি করবে তা না, এখানে এসে বসে আসো। আন্টি বকা দিবে না? তুমি ফোন ধরছিলে না বলে মাই তো আমাকে পাঠালো এখানে। ও, আমি কিন্তু যেতে পারবো না। দেখলেই তো বাড়িতে একটা। রাহা মন খারাপ করে বলল, সেটা তো আমি করতে দিচ্ছি না, তুমি এখনই আমার সাথে যাবে। না, এখন রেডি হয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। রাহা সেসবে পাত্তা দিল না। যা পরে আসো তাতে তোমাকে অনেক সুন্দর লাগছে, এভাবেই চলো। না না, এভাবে কিভাবে? দূর, কিচ্ছু হবে না। তাছাড়া আমি তো ঠিক করেছিলাম তুমি আমি দুজনেই শাড়ি পরবো। এখন কথা পাল্টালে তো চলবে না। তাছাড়া আজ আমার জন্মদিন, আমি যাই বলবো তাই করতে হবে তোমাকে। ধরে নাও এটাই আমি চাই তোমার কাছ থেকে। রাহার সাথে মুনা কথায় আর পারল না। মেয়েটা জোর জবরদস্তি করে আর ইমোশনাল ব্ল্যাকমেল করে সঙ্গে নিয়ে চললো মুনাকে। শাড়িটা পর্যন্ত পাল্টাতে দিল না। রাহাতের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মেহমানের আনাগোনা শুরু হয়ে গেছে। রাহা ওকে প্রথমেই নিয়ে গেল রিমু বেগমের কাছে। ডাইনিং টেবিলে তিনি তখন প্লেট বাটি সাজিয়ে রাখছিলেন। রাহা গিয়ে রিমু বেগমকে মুনাকে পাত্রপক্ষ দেখতে আসার বিষয়টা বলতে লাগলো। রোদ্দুর সোফায় বসে ফোনে কারোর সাথে কথা বলছিল। বোনের কথাবার্তা কানে যেতেই ব্রু কুচকে গাড় বাঁকিয়ে তাকালো সে। খোলা চুলে নীল শাড়ি পরা, অপ্রস্তুত মুখে হাসি টেনে রাখার চেষ্টায়রত মুনাকে দেখে ওর শরীর মন শীতল হয়ে গেলে বুকে কাঁপন ধরল। আপনা আপনি কান থেকে ফোনটা নামিয়ে ফেলল। কিন্তু রাহার কথাগুলোর মানে বুঝতে পেরে সাথে সাথে অন্যদিকে নজর ঘোরালো। রাগে হাত পা নিষ্পিস করতে থাকলো, কিচ্ছু বুঝতে দিল না, উঠে চলে গেল। তবে যাওয়ার আগে স্পষ্ট কানে এলো রিমু বেগমের আফসোসের সুর, যেটা তিনি মুনার বিয়ের কথা শুনে করছেন। রোদ্দুরের মুখ ফুটে বেরিয়ে এলো ছোট্ট কালি, আমি অ্যাসহোল, নয়তো অন্যর হবু স্ত্রীর দিকে তাকাই কেন? এরপরে বাকি সময়টা রোদ্দুর দূরে দূরেই থাকলো। মুনারও কেন জানি আর সাহস হলো না ওর দিকে তাকানোর। রাত প্রায় 9:30। ড্রয়িং রুমে সাজসজ্জায় ভিড়ে চমকিত হচ্ছে সব কিছু। কেক কাটার পর্ব একটু আগেই মাত্র শেষ হয়েছে।
এখন সব মেহমানরা যে যার জায়গায় বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। রাহার ক্লাসমেটরা ওকে ঘিরে গল্পগুজব করছে। মুনার রিমু বেগমকে রান্নাঘরে একটু একটু কাজে হেল্প করছে। যদিও রিমু বেগম সায় দিচ্ছেন না, তবুও মুনা জোর করেই করছে। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে কাজ করছে। দেখতে পুরো দম্বর গৃহিণীর মতো লাগছে। রিমি বেগম কতক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন। এই মেয়েটাকে তার এত কাছের লাগে, এত ভালো লাগে কেন সেটা তিনি নিজেও জানেন না। মনে হয় নিজের কাছের কেউ। পরক্ষণে দীর্ঘশ্বাস ফেললেন। বাহিরে থেকে ইনামুল সাহেবের হাঁক ডাক ভেসে আসে। তিনি আবারও নিজের কাজে মনোযোগ দিলেন। রোদ্দুর অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে এসেছে। ওর 2 হাতই ভরা। সে ভীষণ ক্লান্ত, তাই মায়ের কাছে 1 গ্লাস পানি চাওয়ার জন্য রান্নাঘরে গেল। কিন্তু দরজায় দাঁড়িয়ে ও চমকিত হলো। নীল শাড়ি পরা তার স্বপ্নময়ীকে মায়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে দেখে ওর চোখ কপালে উঠে গেল। কিন্তু পরক্ষণে তাচ্ছিল্য করেই হাসল। যে মেয়ের ওর অনুভূতির কোনো মূল্য দেয় না, ওর মন বোঝে না, ওকে দূরে সরিয়ে দিয়ে অন্যের জন্য এরকম সেজেগুজে পাত্রপাক্ষের সামনে বসতে পারে, তাকে ও কেন নিজের স্বপ্নময়ী ভাবছে। রোদ্দুরের চোয়াল শক্ত হয়ে গেল। বশম করা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে এরপর গলা ঝেড়ে মাকে বলল, মা তুমি কি ব্যস্ত আছো? গমগমে গলার স্বর শুনে রিমি বেগম আর মুনা একসাথে পিছনে ফিরল। এতক্ষণ ধরে দুজনে কেউ খেয়াল করেনি পিছনে রোদ্দুর এসে দাঁড়িয়ে আছে। রিমি বেগম ছেলেকে দেখে বললেন, কেন, পানি পেতে পারি? দাঁড়া দিচ্ছি। মুনা তখন বক্স প্যাকেট করছিল। ও এক পলক রোদ্দুরকে দেখে আবারও নিজের কাজে মনোযোগ দিল, কিন্তু বেশ অপ্রস্তুত বোধ করলো। অজান্তেই নিজেকে কেমন লুকিয়ে ফেলতে ইচ্ছে করলো ওর। রিমু বেগম পানির গ্লাস হাতে নিয়ে ছেলেকে খাইয়ে দিলেন। পানি খেয়ে রোদ্দুর আরেক মুহূর্ত দাঁড়ালো না, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে, জড়ো বাতাসও বইছে। মুনার ব্যাগে ফোন বাজছে। ও ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রিনে মইনের নাম দেখতে পেল। বাইরের কল দেখে মুনা তড়িঘড়ি করে কলটা রিসিভ করে। সাথে সাথে মইনের চিন্তিত গলার সুর শোনা গেল। হ্যালো মুনা, কোথায় তুই? কখন আসবি? মুনা ভাইয়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে বলল, আমি রাহাদের বাড়িতে এখনও। অনুষ্ঠান কি শেষ হয়নি? শেষ পর্যায়ে। আমি চলে যেতে চাচ্ছিলাম, আন্টি জোর করছে, বলছে একটু পরে যাওয়ার জন্য, কিন্তু বাহিরে তো বৃষ্টি পড়ছে, বেশ রাতও হয়ে গেছে। কথাটা সত্য। বাহিরের আবহাওয়া দেখে মুনা নিজেও চিন্তায় পড়ে গেছে। একা এত রাতে কীভাবে যাবে? তাই ও বলল, ঠিক আছে, আমি চলে আসছি আন্টিকে বুঝিয়ে। মইন বলল, ওনাকে বুঝিয়ে বল আমি তোকে নিতে আসছি, উনি বুঝবে। মুনা বিরক্তি করলো, না না, তুমি কেন আসবে? তোমার শরীরটাও তো ভালো নেই। আমি চলে আসতে পারবো, তুমি চিন্তা করো না। বোনের কথা শুনে মহিন ছুটে গেল। পাগল হয়েছিস তুই? এত রাতে তোকে আমি একা আসতে দিব? রাস্তাঘাট খালি, এখন তুই কি গাড়ি ঘোড়া পাবি? আবার কোনো বিপদে পড়িস? আমি আসবো তোকে নিতে। একদম বেশি কথা বলবি না। সব সময় একা চলতে দেই বলে ভাবিস না, তোকে আমি একেবারেই ছেড়ে দিয়েছি। ভাই হই আমি তোর, বলে যাস না। মুনা ভাইয়ের দমক খেয়ে চুপসে গেল। পরক্ষণে চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, কিন্তু তোমার শরীরটা তো। মইনের জোরালো কণ্ঠস্বর, উফ, আমার শরীরের কথা বাদ দে তো। তুই ওদেরকে বল তুই বাড়ি যাবি, আমি এসেই তোকে ফোন দিব। ভাইয়ের সাথে কথায় না পেরে মুনা হাল ছেড়ে দিয়েই বলল, আচ্ছা তাহলে ছাতা নিয়ে এসো। বাড়ি চলে যাওয়ার কথাটা মুনা রিমু বেগমকে জানাতেই তিনি বাদ সাধলেন, খানিকটা আপত্তি করলেন। তিনি চেয়েছিলেন মুনা আরেকটু থেকে একেবারে খেয়ে দিয়ে তারপর যাক। মুনা বুঝলো, কিন্তু ভাইয়ের দুশ্চিন্তার কথাটা বুঝিয়ে বলতেই তিনি বুঝলেন এবং রাজিও হলেন মুনাকে যেতে দিতে। তবে বললেন, এত রাতে অসুস্থ শরীর নিয়ে মইন যাতে না আসে। মুনা যেন ওকে বারণ করে দেয় আসার জন্য। বাড়িতে গাড়ি আছে, ড্রাইভার হয়তো রোদ্দুর গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসবে। শুনে মুনার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়ে গেল। রোদ্দুর দিয়ে আসবে মানে? এ লোকের সাথে তোর কোনো মিল মিশে নেই, কথাবার্তা নেই। রোদ্দুর তো ওকে এখন এড়িয়েই চলে। সামনে পড়লেও এমন একটা ভান করে থাকে যাতে মোনাকে সে চেনেই না, কোনোদিন দেখেও নি। যেন মোনা পৃথিবীর সব দোষে দোষী, ওর মতো অপরাধী নিষ্ঠুর আর কেউ নেই। তাহলে ও কেন রোদ্দুরের সাথে যাবে? মুনা আপত্তি করতে লাগলো, কিন্তু রিমু বেগম কিছুতেই ওর কথা শুনলেন না। উল্টো কারণ জিজ্ঞেস করতে লাগলেন। এ পর্যায়ে এসে মোনা একটু স্তিমিত হয়ে পড়ল। ও কিভাবে বলবে যে আপনার ছেলে আমাকে পছন্দ করত এবং পুরো 3টি বছর সে আমার পণিপ্রার্থী হওয়ার আশায় আমাকে জ্বালাতন করে গেছে, এবং শেষমেশ আমার সায় না পেয়ে, আমার আচরণে দুঃখ পেয়ে এখন সে আমার সাথে কথাও বলে না, চোখ তুলে তাকায়ও না, আমাকে ইগনোর করে চলে। আর আমারও এখন আপনার ছেলের দিকে তাকাতে কেমন যেন লাগে, অনেকটা অপরাধ বোধের মতো। কিন্তু এই অপরাধ বোধের সাথে যে আমার অন্যরকম অনুভূতির বেদনা সৃষ্টি হয় সেটা আসলে কি আমি জানি না। বোধহয় আমি আপনার ছেলেকে এখন মিস করতে শুরু করেছি।
যেটা আসলে ঠিক হচ্ছে না। মুনা কথাগুলো মনে মনে আওড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এত সব কথা রিমু বেগমকে বলতে পারবে বলেই অগত্যা মুনা মাথা নামিয়ে চুপচাপ তার কথা মেনে নিল। রিমু বেগমের হাতে কিছু কাজ ছিল, তিনি হাতের কাজটুকু শেষ করে ছুটলেন ড্রাইভার আছে কিনা জিজ্ঞেস করতে। দারোয়ান জানালো সে নেই। একটু আগে ইনামুল সাহেব আর এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিয়ে যাওয়ার জন্য গাড়িসহ ড্রাইভারকে পাঠিয়েছেন। রিমু বেগম হতাশ হয়ে ছুটে এলেন মুনার কাছে। এসে তড়িঘড়ি কণ্ঠে বললেন, ড্রাইভার তো নেই, তোমার আঙ্কেল ড্রাইভারকে একজনকে পৌঁছে দিতে পাঠিয়ে গেছে। রোদ্দুরকেই বলতে হবে, তুমি একটু অপেক্ষা করো, আমি বলে আসছি। সুযোগ পেয়ে মুনা একটু আপত্তি জানিয়ে বলল, থাকুক না আন্টি, উনি অনেক কাজ করছেন আজকে, অনেক দখলও গিয়েছে, এখনও নিশ্চয়ই ব্যস্ত। ওনাকে বিব্রত না করলেও চলবে। যতই ব্যস্ত হোক, তোমাকে পৌঁছে দিতে বললেও ঠিকই পৌঁছে দিবে। আফটার অল তুমি একটা মেয়ে মানুষ, তুমি এখন আমাদের অতিথি আর আমাদের রেসপন্সিবিলিটি, তাই আমরা যা বলবে সেটাই শুনতে হবে। কোনো কথা তোমার শুনছি না। মুনা বুঝলো আর আপত্তি জানিয়েও কোনো লাভ হবে না। রিমু বেগম ওর কোনো কথাই শুনবে না। অগত্যা মুনা ফোন করে মঈনকে বারণ করে দিল আসতে। প্রথমে মঈন যদিও আপত্তি করেছিল, তবে রিমু বেগম নিজে কথা বলে আশ্বস্ত করায় পরে রাজি হলো। মঈনের সাথে কথা বলে রিমু বেগম গেলেন রোদ্দুরকে খুঁজতে। মুনা সোফার একপাশে চুপচাপ গিয়ে বসলো। ড্রয়িং রুমে এখনও অনেক মেহমান, কাছের আত্মীয়দের মধ্যে কেউ কেউ থেকে যাবে, আবার অনেকে চলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে। ইনামুল সাহেব তার অপর পাশে একপাশে তার ক্লাসের সাথে যায় এমন লোকজনের সাথে গল্প গুজব করছেন। এর মধ্যে রাহাকে দেখা গেল, সে তার বন্ধুবান্ধব কাজিনদের নিয়ে খুবই ব্যস্ত। মোনাকে দেখতে পেয়ে কাছে ছুটে এলো, উৎসুক গলায় বলতে লাগলো কী কী উপহার পেয়েছে সবার কাছ থেকে। সব শুনে মোনা মিষ্টি করে হাসলো, এরপর জানালো চলে যাচ্ছে। রাহা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে যাবে? আরও কিছুক্ষণ থাকো। ওয়েদার ভালো না তো, ভাইয়া ভাবি চিন্তা করছে, আর দেরি করা যাবে না, পরশু তো পড়াতে আসবই। ঠিক আছে, কিন্তু আমার মন খারাপ করে দিয়ে গেলে। দূর পাগলি, বলে মুনা হেসে ফেলল। এরপর রাহার গাল টেনে দেয়, এতে করে রাহাও হাসলো, মিষ্টি করে বলল, তুমি যদি আমার বোন হতে তাহলে খুব ভালো হতো। তাই? তাই। মুনা আফসোসের সুরেই বলল, তোমার মতো মিষ্টি একটা ছোট্ট বোন থাকলে আমারও কিন্তু খুব ভালো লাগতো। রিমু বেগম এদিক ওদিক খুঁজে এসে রোদ্দুরকে পেলেন ওর ঘরে। এসি ছেড়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত। ওর পরনের হাতঘড়ি, রুমাল, পাঞ্জাবিটা অবহেলিতভাবে বিছানায় পড়ে আছে, জুতো পড়ে আছে দরজার একপাশে। রিমু বেগম বেজানো দরজাটা ধীরে ধীরে খুলে ভিতরে ঢুকলেন। রোদ্দুরের কাছে গিয়ে দেখলেন ও চোখ বন্ধ। তিনি ছেলের চুলে হাত বুলিয়ে দৃঢ় কণ্ঠে গলায় ডাকলেন, খুব ক্লান্ত তুই? মায়ের কণ্ঠস্বর শুনে পট করে চোখ খুলে রোদ্দুর বলল, কই না তো। তাহলে এভাবে বসে আছিস কেন? বাহিরে গিয়ে সবার সাথে একটু কথা টথা বল, তাহলে ভালো লাগবে। ওসব ফর্মালিটি করা শেষ আমার। আচ্ছা যাই হোক, তোকে একটা কাজ দিতে এলাম আমি। কি কাজ বলো? মুনাকে একটু ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। চট করে রোদ্দুর রেগে গেল। কেন? একাই তো যেতে পারে, আমাকে আবার কি প্রয়োজন? রিমু বেগম ছেলের আক্কেল জ্ঞান দেখে কঠিন গলায় বললেন, মারবো একটা শর্তকে। এত রাতে একা একটা মেয়েকে আমি যেতে দিব? তাছাড়া বাহিরে এখন বৃষ্টি হচ্ছে, রোদ বৃষ্টি যাই হোক না কেন, উনি একা একাই যেতে পারে। মুনা বেগমকে তুমি চেনোই না। রিমু বেগম জোরালো গলায় বললেন, যেতে পারলে যাক, কিন্তু আমি যখন বলেছি তখন তুই গিয়ে দিয়ে আসবি। আজও তো ও রাহান ম্যাম হিসাবে আসেনি, এসেছে আমাদের অতিথি হিসাবে, তাই আমাদের তো কিছু রেসপন্সিবিলিটি আছে, তাই না? রোদ্দুর বিরক্তিকর গলায় বলল, তো আমার সাথে যেতে রাজি হবে নাকি মহারানী ভিক্টোরিয়া? রিমু বেগম মুনা রোদ্দুরের প্রেম বিষয়ক কিছু জানেন না, কিন্তু জানেন ছেলে সবসময় মুনার পিছনে লেগে থাকেন। চোখ পাকিয়ে বললেন, হবে না কেন? তুই কি ভাগ নাকি ভাল্লুক? ওকে রাজি করিয়েই তো তোকে বলতে এসেছি আমি। রোদ্দুর বিস্ময়সূচক গলায় বলল, আপত্তি করলো না? ওর ভাই নিতে আসবে বলেই আপত্তি করছিল, আমি না করে দিতে বললাম। রোদ্দুর পুশ করে নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকে যেতে হবে? ড্রাইভারকে বললে পৌঁছে দিয়ে আসতো। তোর বাবা সালাম সাহেবকে পৌঁছে দিতে বলেছেন, ড্রাইভার তাকে নিয়ে চলে গেছে। রোদ্দুরের মেজাজ খারাপ হয়ে যায়। ওই অহংকারী মেয়ের মুখও দেখতে চায় না সে, আশেপাশেও ঘেঁষতে চায় না। তবু মায়ের কথা রক্ষার্থে এসে উঠে দাঁড়াতে দাঁড়াতেই বলল, আচ্ছা ওকে। রিমু বেগম ছেলের কথায় আশ্বস্ত হয়ে আলতো করেই হেসে চলে গেলেন। এদিকে রোদ্দুর জামা কাপড় পরে তৈরি হতে হতে মনে মনে বলল, কি দিনকাল এলো রে, আমাকেই নাকি এখন যেতে হবে মহারানীকে পৌঁছে দিতে। আমি কি তার বডিগার্ড লাগি নাকি?
জিম ধরা বৃষ্টি টুপটাপ ঝরছে। রোদ্দুর আগে থেকে গেটের কাছে রিক্সা ঠিকঠাক করে দাঁড়িয়েছিল। রিমু বেগম, রাহা, মোনা এলো মিনিট খানেক পরে। রিমু বেগম অনেক খাবার দাবার প্যাকিং করে মোনার সঙ্গে দিয়ে দিয়েছেন, ওর বারণ করা সত্ত্বেও। মোনা, রাহা রিমু বেগমকে বিদায় জানিয়ে রিকশায় ওঠার পর রোদ্দুর উঠল। মোনার জন্য প্যাকিং করে দেওয়া খাবারের ব্যাগ হাতে নিয়ে যথাসম্ভব দূরত্ব রেখেই বসলো। তেজালো গলায় বলল, চলুন মামা। রিকশা কিছু দূর এগিয়ে যেতে বৃষ্টিটা আরও বাড়ল। রোদ্দুর হাঁক ছেড়ে বলল, মামা পলিথিন নেই, অবস্থা খারাপ, আমি তো ভিজে যাচ্ছি। আছে মামা, বলে রিক্সাওয়ালা একটা কাগজ বের করে দিল। রোদ্দুর সেটা খুলে মোনার দিকে ভারিয়ে ধরল। নিন, ডেকে ঢুকে বসুন। মোনা বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন দিয়ে ঢেকে নিল নিজেকে, কিন্তু খেয়াল করলো রোদ্দুর ভিজে যাচ্ছে। তাই উচ্চাটান কণ্ঠে বলে উঠল, এ কি, আপনি তো ভিজে যাচ্ছেন। এরপর কাগজের বাড়তি অংশটা ওর দিকে দিয়েই বলল, এদিকে একটু চেপে বসুন, তাহলে দুজনেরই হয়ে যাবে, আর সমস্যা হবে না। রোদ্দুর সেটা ফিরিয়ে দিয়ে শক্ত গলায় বলল, অন্যর বউয়ের সাথে গা ঘেঁষে বসার অভ্যেস আমার নেই, নিজেকে নিয়ে ভাবুন আপনি। মোনা হা হয়ে গেল ওর কথা শুনে। বিয়ে না করা সত্ত্বেও এখনও অন্য কারো বউ হয়ে গেল।